দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। ডেইলি দেশের কোথায় প্রকাশিত বিশেষ খবরটি হলো, মোদি আধিপত্য আর নয়, চালিয়ে যেতে হবে লড়াই, আহ্বান সিপিআইএম কেন্দ্রীয় কমিটির। সংসদে গরিষ্ঠতা হারালেও বিজেপি ক্ষমতা হারায়নি, বরং কেন্দ্রের জোট সরকার গড়তে বাধ্য হলেও বিজেপি ইতিমধ্যে মোদির একাধিপত্য পুনঃপ্রতিষ্ঠায় আক্রমণাত্মক ভূমিকা নিয়েছে। এই অবস্থায় সংসদের ভিতরে ও বাইরে দেশের সংবিধান, ধর্মনিরপেক্ষ গণতন্ত্র, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ও দেশবাসীর নাগরিক অধিকার রক্ষায় এবং সংখ্যাগরিষ্ঠ অংশের ভারতীয় জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে লড়াই সংগ্রামকে আরও তীব্র করার আহ্বান জানালো সিপিআইএমের কেন্দ্রীয় কমিটি। সোমবার এক বিবৃতিতে এই আহ্বান জানিয়ে কেন্দ্রীয় কমিটি বলেছে, অন্যান্য ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দলের সঙ্গে যৌথভাবে এবং পৃথকভাবে সারা দেশে এই দায়িত্ব পালন করবে সিপিআইএম। অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফল এবং নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করতে নয়াদিল্লিতে বৈঠকে বসেছিল পার্টির কেন্দ্রীয় কমিটি। গত শুক্রবার এই বৈঠক শুরু হয়েছিল, শেষ হয়েছে রবিবার। বৈঠকের আলোচনার নির্যাস তুলে ধরা হয়েছে কেন্দ্রীয় কমিটির সোমবারের বিবৃতিতে। কেন্দ্রীয় কমিটি বলেছে, এই নির্বাচনে তাৎপর্যপূর্ণ ধাক্কা খেয়েছে বিজেপি, গরিষ্ঠতার থেকে 32টি আসন কম পেয়েছে। এই নির্বাচনে জনগণ দেশের সাধারণতন্ত্রের সংবিধান ও ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক চরিত্র রক্ষা করার লক্ষ্যে দৃঢ় অবস্থান নিয়ে এবং জীবনযাত্রার মানের মারাত্মক অবনমনে গভীর ক্ষোভ উগরে দিয়ে বিজেপি যাতে গরিষ্ঠতা না পায় তা সুনিশ্চিত করেছেন। সব মিলিয়ে আগের লোকসভার 92টি আসন এবার হারিয়েছে বিজেপি, তবে নতুন 23টি আসন জেতায় আগের লোকসভার তুলনায় তাদের এবার আসন হ্রাসের সংখ্যা দাঁড়িয়েছে 63তে। তারপরে অবশ্য জোট শরিকরা 52টি আসন জেতায় 292 জন সাংসদকে নিয়ে মোদির নেতৃত্বে কেন্দ্রে তৈরি করেছে এনডিএ সরকার বিজেপি। গরিষ্ঠতার থেকে মাত্র 20টি আসন বেশি রয়েছে তাদের কাছে। বিবৃতিতে বলা হয়েছে, এই নির্বাচনে বিরোধীদের ইন্ডিয়া মঞ্চ সব মিলিয়ে 234টি আসনে জিতেছে, গরিষ্ঠতার থেকে 38টি আসন কম। নির্বাচনী ফলাফল দেখা যাচ্ছে, বিজেপির নেতৃত্বাধীন এনডিএর সব দল মিলে পেয়েছে 42.5% ভোট। সেখানে ইন্ডিয়া মঞ্চের দলগুলি সবাই মিলে পেয়েছে 40.6% ভোট। দুই পক্ষের মধ্যে মোট ভোট প্রাপ্তির হারে পার্থক্য 2%-এর কম, 1.9%। কিন্তু এমন প্রতিকূল ফলাফল এবং কেন্দ্রে একটি জোট সরকার গড়তে বাধ্য হওয়ার পরেও বিজেপি মোদির একাধিপত্য পুনঃপ্রতিষ্ঠার ইতিমধ্যেই নিরলস আক্রমণ শুরু করে দিয়েছে। যেহেতু বিজেপির ভোট 1%-এর সামান্য বেশি কমেছে, তাই আবারও তারা হিন্দুত্ববাদী ভাবনাকে সংহত করতে চাইছে। গত এক দশক ধরে যে কাজ তারা করে এসেছে, সাম্প্রদায়িক মেরুকরণে তীব্র করতে ভোটের ফল ঘোষণার পরেই দেশের নানা জায়গায় সংখ্যালঘু মুসলিমদের উপরে একের পর এক আক্রমণ নামিয়ে আনতে শুরু করেছে বিজেপি। পাশাপাশি বিরোধীদের নিশানা বানিয়ে কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করাও শুরু হয়ে গিয়েছে। সাংবাদিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অরবিন্দ কেজরিওয়ালকে আবার গ্রেপ্তার করেছে সিবিআই। লেখিকা অরুন্ধতী রায়ের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে। এইসব চলছেই। এর মধ্যেই আগের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর প্রধান সচিবকে স্ব পদে পুনর্নিয়োগ করে প্রধানমন্ত্রী ইতালি ভ্রমণে গিয়েছেন। G7-এর শীর্ষ বৈঠকে ফাঁকে তার নেতৃবৃন্দের সঙ্গে দেখা করার জন্য, যে বৈঠকে ভারত কোনো আলোচ্য সূচিতেই ছিল না। সেই সঙ্গে মন্ত্রিসভার জয়ী সদস্যদের প্রায় সবাইকে একই মন্ত্রকের দায়িত্ব আবার দেওয়া হয়েছে। ওম বিড়লাকেই ফের লোকসভার অধ্যক্ষের আসনে বসানো হয়েছে, যিনি আগের লোকসভায় প্রায় 150 সাংসদকে সাসপেন্ড করেছিলেন। এইসবের মধ্য দিয়ে এমন ধারণাই তৈরি করার চেষ্টা হচ্ছে যে মোদির অধীনে সব আছে আগের মতোই। এই পরিস্থিতিতে সংসদের ভিতরে ও বাইরে দেশের সংবিধান ও ধর্মনিরপেক্ষ গণতন্ত্র রক্ষায় এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে লড়াই সংগ্রামকে তীব্রতর করে তুলতেই হবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই নির্বাচনে মোদিরাজের নীতির বিরুদ্ধে লড়াইয়ে শ্রমজীবী জনতাকে সংগঠিত করা, আরএসএস বিজেপির বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ শক্তিগুলিকে
সমবেত করা এবং তার মধ্য দিয়ে ইন্ডিয়া মঞ্চকে শক্তিশালী করার ভূমিকা পালন করেছে সিপিআইএম। তবে নির্বাচনে পার্টির ফলাফল আশানুরূপ হয়নি। 2019-এর 71-এর জায়গায় সিপিআইএম এবার 52টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, 4টি আসনে জয়ী হয়েছে। সব মিলিয়ে বামপন্থীরা জিতেছে 8টি আসনে। কেন্দ্রীয় কমিটির বৈঠকে পার্টির নির্বাচনী ফলাফলকে বিশেষ গুরুত্ব দিয়ে আত্মবিশ্লেষণ করা হয়েছে। নির্দিষ্টভাবে চিহ্নিত করা হয়েছে দুর্বলতা এবং ঘাটতিগুলিকে। পার্টির সংশ্লিষ্ট রাজ্য কমিটিগুলি এইসব ঘাটতি পূরণ করে সংগঠনকে শক্তিশালী করার জন্য এখন কর্মসূচি রূপায়ণ করবে। লোকসভা ভোটের ফল ঘোষণার পরে দেশের নানা জায়গায় মুসলিমদের জীবন জীবিকা এবং সম্পত্তির উপরে যেসব ভয়ঙ্কর আক্রমণ নামিয়ে আনা হয়েছে, বিবৃতিতে তারও তীব্র নিন্দা করা হয়েছে। কেন্দ্রীয় কমিটি বলেছেন, এই সময়ের মধ্যে ছত্তিশগড়ের রায়পুর, উত্তরপ্রদেশের আলিগড় এবং গুজরাটের ছিকুদ্রায় সব মিলিয়ে 5 জন মুসলিমকে খুন করা হয়েছে আক্রমণে চালিয়ে। মধ্যপ্রদেশের মাগুলায় মুসলিমদের 11টি বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে গোহত্যা বা গোমাংস উদ্ধারের অভিযোগ তুলে। হিমাচল প্রদেশের নাহানে এক মুসলিমদের দোকান ভাঙচুর করা হয়েছে এবং আরও বেশ কয়েকজন মুসলিমদের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। ওড়িশার বালেশ্বরে হয়েছে সংঘর্ষ। গুজরাটের ভদোদরায় নিম্নবিত্তদের জন্য নির্মিত সরকারি আবাসনে এক মুসলিম মহিলাকে তার নামে বরাদ্দ ফ্ল্যাটে ঢুকতে দেওয়া হয়নি। দিল্লির সঙ্গম বিহারে একটি ধর্মীয় স্থানের কাছে গরুর কঙ্কাল উদ্ধারের পরে সেখানে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা উস্কানিমূলক ভাষণ দিয়ে বহু বাসিন্দাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। জবলপুরেও হিন্দুত্ববাদী সংগঠনগুলি মুসলিমদের শহর ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়েছে। এইসব ঘটনা প্রমাণ করছে লোকসভা ভোটে বিজেপির বিপর্যয়ের পরে হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক শক্তিগুলি আরও প্রতিহিংসামূলক মনোভাব নিয়ে মেরুকরণের চেষ্টায় তীব্র করতে চাইছে। বিজেপি এবং অন্যান্য সাম্প্রদায়িক সংগঠনের এই হীন চক্রান্ত সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে পার্টির সমস্ত শাখাকে এখনই সারা দেশে প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় কমিটি। বিবৃতিতে এনটিএ পরিচালিত সর্বভারতীয় পরীক্ষাগুলিতে কেলেঙ্কারি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কেন্দ্রীয় কমিটি বলেছে, এই কেলেঙ্কারির তদন্তের দায়িত্ব সিবিআইকে দেওয়া মানে গোটা বিষয়টি ধামাচাপা দেওয়া হয়েছে। যেমনটা হয়েছে মধ্যপ্রদেশের ব্যাপম কেলেঙ্কারিতে। এর দায় নিয়ে ইস্তফা দিতে হবে কেন্দ্রের শিক্ষামন্ত্রীকে। তিনি ওই পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। সেই সঙ্গে কেন্দ্রীভূত পরীক্ষা ব্যবস্থা বাতিল করতে হবে, এনটিএকে তুলে দিতে হবে এবং শিক্ষা ব্যবস্থার কেন্দ্রীকরণের যাবতীয় উদ্যোগ বন্ধ করতে হবে। ডেইলি দেশের কথা সম্পাদকীয়। রেশন শপ তুলে দেওয়া হচ্ছে, ত্রিপুরা ঢেকে যাচ্ছে গভীর অন্ধকারে। গ্রাম পাহাড় সমতলের সাধারণ মানুষের বেঁচে থাকাই এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। বিদ্যুৎ ব্যবস্থা চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে, গরিব দুস্থ মানুষদের হাতে কাজ নেই। বামফ্রন্ট সরকারের শাসনকালে রেশন ব্যবস্থার উপর নির্ভর করেই গ্রাম পাহাড়ের অভাবী মানুষ বেঁচে পড়তেছিলেন। 2 টাকা কেজি ধরে রেশন দোকান থেকে মিলত চাল, কেরোসিন মিলত প্রতি কার্ড পিছু 1 লিটার, নিয়মিত পাওয়া যেত চাল, চিনি, ডাল, লবণ ইত্যাদি। বামফ্রন্ট সরকারের ন্যায্য দরে যাতে ভোগ্যপণ্য সস্তা দরে জনগণ রেশন শপ থেকে সংগ্রহ করতে পারেন সেই দিকে লক্ষ্য রেখে সরকারি ন্যায্য মূল্যের দোকানের সংখ্যাও বাড়িয়েছিল। গরিব মানুষকে নানাভাবে সহায়তা করতে অন্ত্যোদয়, অন্নপূর্ণা, বিপিএল ইত্যাদি চালু করেছিল। বামফ্রন্ট সরকার 14টি নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহের জোরালো দাবি রেখেছিল। সেখানে আজ বর্তমানে কেন্দ্রের এবং রাজ্যের ডাবল ইঞ্জিনের সরকার পুরো রেশন ব্যবস্থাই তুলে দিতে চাইছে। গরিব অংশের মানুষের সঙ্গে বিজেপি সরকার নির্মম রসিকতা করে চলেছে। গত 2 মাস ধরে রেশন দোকানগুলি কেরোসিন, চিনি শূন্য হয়ে আছে। শুধু তাই নয়, মাস 2 ভোক্তাদের কেরোসিন 150 মিলিলিটার দিয়ে বর্তমানে 50 মিলিলিটার করে ধরিয়ে দেওয়া হচ্ছে। এমনিতে করিতকর্মা বিদ্যুৎ মন্ত্রীর অপদার্থতায় একসময় বিদ্যুতে উদ্বৃত্ত রাজ্য এখন ঘন ঘন লোডশেডিংয়ের শিকার হয়েছে। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, এমনকি মাসের পর মাসও বিদ্যুৎহীনতায় ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। বিদ্যুতের দাবিতে এলাকায় এলাকায় রাস্তা অবরোধ করে দাবি আদায় করছেন জনগণ। কোনো কোনো সময় প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা করছে না প্রশাসন। গ্রাম পাহাড়ের মানুষ এই নিঃসীম অন্ধকার গোছাতে
ব্যবহার করেন হ্যারিকেন, কুপিবাতি ইত্যাদি। রেশন দোকানের উপর নির্ভরশীল মানুষের ভোগান্তি দেখেও নির্বাক রাজ্য প্রশাসন